ঠিক আছে। হ্যালো 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 এভরিওয়ান, আমাদের লাইভটা কেটে গিয়েছিল ইন্টারনেট ইস্যুর কারণে। আমরা আবারও শুরু করছি। আশা করছি ঠিকঠাক আছে, দেখা যাচ্ছে সব কিছু। আমরা শুরু করে দিব। হ্যাঁ, আচ্ছা, সবাইকে স্বাগতম জানাচ্ছি। শুভ সন্ধ্যা বা শুভ বিকাল যাই বলে না কেন, আমাদের ক্লাসটা ইন্টারনেট ইস্যুর কারণে আসলে কেটে গেছিলো। ওই জিনিসটা আসলে টেকনিক্যাল, ওইটা আসলে আমাদের হাতে থাকে না। অনেক সময় দেখা যায় ইন্টারনেট অফিস বা ওয়াইফাইয়ের অফিস থেকেই কেটে যায়, কোনো একটা কারণ হইতে পারে। যাই হোক, আমরা স্টুডিও চেঞ্জ করে আমরা আমাদের আরেকটা স্টুডিওতে ক্লাস নিতে আসলাম। আমরা খুব বেশি কথা বাড়াবো না। তোমরা যেহেতু আমরা একটা আঘাতের পরে আবার ক্লাসে আসলাম, তোমরা সবাইকে আরেকবার একটু ক্লাসে মেনশন করো, সবাই মিলে যেন আমরা আসলে শেখার জার্নিটা আমরা বজায় রাখতে পারি। ঠিক আছে? সবাই আবার যার যার বন্ধুদেরকে জাস্ট 1 মিনিটের মধ্যে একটু মেনশন করে দাও, জাস্ট 1 মিনিট। হ্যাঁ, কেমন আছেন ভাইয়া? ভালো আছি। আমরা খুব বেশি দেরি করব না, যেহেতু আমাদের মাগরিবের আজান দিয়ে ফেলবে। দ্রুততম সময়ের মধ্যে ক্লাসটা তোমরা একটু বন্ধুদেরকে শেয়ার করো, যে কোনো বন্ধুকে শেয়ার করে দাও, তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিই। হ্যাঁ, আর যেহেতু এগুলো ফ্রি ক্লাস, বন্ধুদের কাছে শেয়ারও করতে পারো, সেটা মেসেঞ্জারে হোক বা তোমার ফ্রেন্ডের প্রোফাইলে হোক, মানে ফ্রেন্ডের কাছে পাঠানো যে কোনোভাবে করতে পারো। হ্যাঁ, ওকে, আমরা শুরু করছি, চলো। তাহলে আমরা প্রথম, মানে অর্থাৎ একটু আগে যে আলোচনাটা করছিলাম ওই জায়গার মধ্যে হচ্ছে আমরা কনসেপ্টটা বুঝছি যে রাইট ফর্ম অফ ভার্ব আসলে কেমন প্রশ্ন আসে, কি ব্যাপারটা। এবার আমরা একটু মূল আলোচনায় আসি, আমাদের অ্যাডমিশনের টপিকে। দেখো, এখন আমরা একটু দেখি যে রাইট ফর্ম অফ ভার্ব থেকে বিগত বছরে কেমন টাইপের প্রশ্ন এসেছে। খেয়াল করো, সবসময় চেষ্টা করবা তুমি যখন যেই টপিকটা পড়তেছো, যেই টপিকটা আলোচনা করতেছো, এইটা থেকে বিগত বছরে কেমন টাইপের প্রশ্ন আসছে, এই কনসেপ্টটা তোমার বোঝা উচিত যে প্রশ্নের স্ট্যান্ডার্ড কেমন, কি রকম প্রশ্ন আসতে পারে, আর আমি কিভাবে পড়বো। আমরা একটু প্রশ্ন এখানে দেখি। দেখো, আই উইশ আই ড্যাশ আ চাইল্ড অ্যাগেইন। তোমরা ইতিমধ্যেই অলরেডি তোমরা 1 মাস 1.5 মাস প্রিপারেশন নিছো। কেউ কেউ কন্ডিশন পড়ছো, অথবা রাইট ফর্ম ভার্ব পড়ছো, অথবা ছোটবেলায় কলেজে তোমাদের কমপ্লিমেন্টারি সেন্টেন্সে কিন্তু এই উইশ দিয়ে প্রশ্ন আসতো। আমরা জানি আই উইশের পরে যদি হওয়া বোঝায়, বাংলায় যদি কি বলে, হওয়া। আমি যদি এটা হতাম, এরকম হওয়া বোঝাতে আমাদের সাবজেক্ট যাই হোক না কেন, সাবজেক্ট সেটা ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন যাই হোক না কেন, এরকম কাল্পনিক সেন্টেন্সগুলোর ক্ষেত্রে আমাদের বি ভার্বের ক্ষেত্রে পাস্টে আমরা ওয়্যার নিব। সবার ক্ষেত্রে কেন নিব? ওয়্যার। এটা মানে ইরেসপেক্টিভ অফ সাবজেক্ট, নাম্বার পার্সন, এখানে নাম্বার পার্সন সাবজেক্ট যেই থাকুক না কেন, ইরেসপেক্টিভ অফ দেম আমরা এখানে ওয়্যারটা ক্যান্সেল নিব। তাহলে আই উইশ আই ওয়্যার আ চাইল্ড এগেইন, আমি যদি একজন শিশু হতাম, আমি যদি আবার শিশু হতাম। তার পরের প্রশ্নে খেয়াল করো, উইচ উড ইউ ড্যাশ টু হ্যাভ, আইসক্রিম অর কফি। ঢাকা ভার্সিটি এ ইউনিটে আসা প্রশ্ন, আবার ঢাকা ভার্সিটি সি ইউনিটে আসা প্রশ্ন। তার মানে রাইট ফর্ম অফ ভার্ব থেকে সব ইউনিটের প্রশ্ন আসলে এসে থাকে। খেয়াল করো, তাহলে উইচ উড ইউ ড্যাশ টু হ্যাভ, আইসক্রিম অর কফি। প্রশ্নটাকে বোঝানো হয়েছে যে তুমি আইসক্রিম আর কফি এই দুইটার মধ্যে তুমি কোনটাকে পছন্দ করবা। দেখো, তোমার হাতে চয়েস আছে দুইটা, হয় তুমি আইসক্রিম খাবা, না হলে তুমি কি কফি খাবা। এখন এই দুইটার মধ্যে অধিক পছন্দ করা, দুটি জিনিসের মধ্যে অধিক পছন্দ করা বোঝাতে কি বসে বলতো, দুটি জিনিসের মধ্যে, দুটির মধ্যে একটিকে অধিক পছন্দ করা। যদি এরকম আসে যে যে কোনো দুটো জিনিসের মধ্যে একটাকে তোমার বেছে নিতে হচ্ছে, একটাকে অধিক পছন্দ করাতে হচ্ছে আর একটাকে বাদ দিয়ে, সেক্ষেত্রে কি হবে, দুটির মধ্যে একটিকে অধিক পছন্দ করা বলতে প্রেফার টু। প্রেফারের পরে কি বসবে? প্রেফার টু, প্রেফার টু। ওকে, প্রেফার টু। তাহলে উইচ উড ইউ প্রেফার টু হ্যাভ, তুমি কোনটা খেতে চাও। এখানে হ্যাভ শব্দ অর্থ হচ্ছে খাওয়া। হ্যাভ শব্দ কি এখানে হচ্ছে খাওয়া।
এই খাওয়া ইংলিশ অনেকগুলো হতে পারে, হ্যাভ হতে পারে, টেক হতে পারে, ইট হতে পারে। তাহলে উইচ উড ইউ প্রেফার টু হ্যাভ আইসক্রিম অর কফি? তুমি কোনটা খেতে চাও, আইসক্রিম নাকি কফি? তাহলে এই জায়গায় কোনটা হচ্ছে আমাদের রাদার, কুড, প্রেফার, বেটার। এই চারটা অপশন আমরা কোনটা নিব? প্রেফার। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের প্রশ্নের প্যাটার্ন, যে এই টাইপের প্রশ্ন আমাদের পরীক্ষায় আসে। আমরা এখন যেটা করবো, আমরা টাইপ ভিত্তিকভাবে জিনিসগুলোকে আগাবো। হ্যাঁ, প্রতি টাইপ ওয়াইজ, হ্যাঁ, রুলস আকারে আমরা জিনিসগুলোকে শিখবো। চলো আমরা প্রথম টাইপটাতে একটু খেয়াল করো, আমাদের জন্য পড়তে সুবিধা হয়, আমাদের জন্য বুঝতে সুবিধা হয়, আগাইতে সুবিধা হয়। তাই আমরা র্যান্ডম আলোচনা না করে বা হজবরল না পড়ে আমরা খুব টাইপ ভিত্তিকভাবে জিনিসটাকে ধাপে 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 আগাবো, ঠিক আছে? ওকে, প্রথমে দেখো কি আমরা এই প্রথমে টাইপে কি পাচ্ছি। কোনো সেন্টেন্সের মধ্যে তুমি যখন দেখবে প্রশ্নটা, তখন তোমার অ্যাডমিশনের প্রশ্নটা দেখতেছো। এখন প্রশ্নের মধ্যে যদি ইংলিশের প্রশ্নটাই যদি নাও, রাইট নাও, অ্যাট দিস মোমেন্ট, অথবা হচ্ছে অ্যাট দ্যাট মোমেন্ট, দ্যাট না দিস, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস টাইম, স্টিল, ডে বাই ডে, গ্র্যাজুয়ালি, দিস ইয়ার, র্যাপিডলি, এই ওয়ার্ডগুলো যদি থাকে, খেয়াল করো কি বললাম। আমরা এখানে ওয়ার্ডগুলো খুব মনোযোগ দিয়ে পড়ো, তোমার এই জাতীয় প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। তাহলে ওয়ার্ডগুলো কি কি দেখো, নাও, রাইট নাও। রাইট নাও এই দুটো ওয়ার্ড খুব ইম্পর্টেন্ট, নাও অথবা রাইট নাও, এখন, ঠিক এক্ষুনি। এই এখন, নাও মানে কি এখন, আর রাইট নাও এক্ষুনি। বাংলায় বলে না, আমি এক্ষুনি আসতেছি তোমার বাসায়, আমি এক্ষুনি তোমাকে কল দিচ্ছি, আমি এক্ষুনি কাজটা সলভ করতেছি। তাহলে এক্ষুনি। অ্যাট দিস মোমেন্ট, এটা অর্থ এখন। অ্যাট দিস টাইম, স্টিল, ডে বাই ডে, গ্র্যাজুয়ালি, দিস ইয়ার, র্যাপিডলি, এই ওয়ার্ডগুলো যদি থাকে, এই অ্যাডভার্বগুলো যদি থাকে, তাহলে ওই টেন্সটা, ওই সেন্টেন্সটা কোন টেন্স অনুযায়ী হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স অথবা প্রেজেন্ট প্রগ্রেসিভ টেন্স। এখন দেখো এই জিনিসটাকে যদি আমি সেন্টেন্স দিয়ে নিজের একটু বুঝি জিনিসটা, যেমন ধরো যে দ্য ডক্টর ইজ বিজি, ডাক্তার ব্যস্ত আছেন। হি ইজ ড্যাশ আ পেশেন্ট। এখন দেখো সেন্টেন্সটাকে ধরার চেষ্টা করো যে সেন্টেন্সটা কি বলছে। এই সেন্টেন্সগুলো আমি বিবেচনা করি, বাংলায় চিন্তা করি কি বলছে। দেখো যে দ্য ডক্টর ইজ বিজি, ডাক্তার ব্যস্ত আছেন। হি ইজ ড্যাশ আ পেশেন্ট, ওকে, একটা ওয়ার্ড যুক্ত হবে, সেটা হচ্ছে নাও। হি ইজ ড্যাশ আ পেশেন্ট নাও। এখন এখানে বোঝাচ্ছে যে ডাক্তার ব্যস্ত আছেন এই মুহূর্তে, অথবা এখন তিনি একজন রুগী দেখছেন, রুগীকে অবজার্ভ করছেন, রুগীর প্রবলেমগুলো দেখতেছেন। তাহলে এইখানে যে নাও ওয়ার্ডটা আছে, তাহলে আমরা যদি এখানে অপশন দিই তোমাকে দুইটা, একটা হচ্ছে সি, আর বিতে আমি দিলাম হচ্ছে সিং। কোন উত্তরটা সঠিক হবে বলো তো? দেখো একেবারে ক্লিয়ার না, ঝাপসা আসতেছে। ওকে দাঁড়াও, আমি একটু দেখতেছি। ঝাপসা হচ্ছে কি বলতো? ঝাপসা মনে হচ্ছে কি? সবাই একটু আমাকে ব্যাকে এই জিনিসটা জানাও। হ্যাঁ, তোমাদের সকলের কাছে কি এই প্রবলেমটা মনে হচ্ছে যে ঝাপসা আসতেছে, নাকি একজনের কাছেই মনে হচ্ছে? এটা কিন্তু ব্যক্তিগত, তোমার কিন্তু নেট প্রবলেম হলে হইতে পারে। হ্যাঁ, তোমার যদি কারো ব্যক্তিগতভাবে নেটে প্রবলেম হয়, স্লো হয়, তাহলে তোমার ঝাপসা আসবে। বাট সকলের যদি ঝাপসা আসে, তাহলে কিন্তু এখানে প্রবলেম আছে। না, এখানে ক্লিয়ার আছে, আমার ফোনে দেখা যাচ্ছে ক্লিয়ার। আচ্ছা, তাহলে এখানে খেয়াল করি আমরা। দেখো এখানে সেন্টেন্সটা কি দাঁড়াচ্ছে, যে আমরা দেখলাম এই মুহূর্তে কোনো কাজ চলমান, নাও, রাইট নাও। হ্যাঁ, নাও, রাইট নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস টাইম, স্টিল অথবা নাওএডেজ, গ্র্যাজুয়ালি, র্যাপিডলি। তাহলে এই শব্দগুলো থাকলে সেটা কি হচ্ছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা কি বলো তো? স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পরে এম অথবা ইজ অথবা আর, সাবজেক্ট অনুযায়ী যেটা যায়, তারপরে কি প্রয়োজন আমাদের? ভার্বের সাথে আইএনজি ফর্ম, তারপর আমাদের এক্সটেনশন। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের স্ট্রাকচারটা। তাহলে খেয়াল করো, ইজ আছে, তাহলে এখানে কি হবে? মূল ভার্বটার আইএনজি ফর্ম যুক্ত হচ্ছে। তাহলে আমার অ্যান্সার কোনটা হচ্ছে এখানে? সি। তাহলে এই জায়গায় অ্যান্সার কোনটা? সি। ওকে, কনসেপ্টটা বুঝলাম। এবার এই টাইপ, ঠিক এই এক্স্যাক্টলি এই টাইপটা থেকে কোথায় কোথায় প্রশ্ন আসছে আমরা একটু দেখি। হ্যাঁ, প্রতিটা কনসেপ্টে আবার প্রশ্নগুলো কোথায় আসছে দেখো। বরিশাল ইউনিভার্সিটির ডি ইউনিটে 14-15তে একটা প্রশ্ন আসছে, খেয়াল করো। ডক্টর ইফতিকার ইজ বিজি, ডক্টর ইফতিকার ব্যস্ত আছেন। হি ড্যাশ আ পেশেন্ট নাও, তিনি এই মুহূর্তে, এখন তিনি একজন
পেশেন্ট বা রোগীকে দেখছেন, রোগীকে অবজার্ভ করতেছেন, রোগীর কি প্রবলেম, কি নিয়ে আসলো, তার কোথা থেকে রোগটা সৃষ্টি হইলো, এখন কি করা যায়, এটা হচ্ছে অবজার্ভ করা। এখানে সি শব্দটার অর্থ কিন্তু এইভাবে দেখা না, যে আমরা যে বলি না যে পরে না চোখের পলক কি তোমার রূপের ঝলক, ওইভাবে তাকিয়ে থাকা না। এখানে সি শব্দটা হচ্ছে অবজার্ভ করা, কাউকে খুবই মিটিকিউলাসলি কাউকে দেখা, খুবই মিটিকিউলাসলি, খুবই পুঙ্খানুপুঙ্খভাবে তাকে বিচার বিবেচনা করা। হ্যাঁ, আচ্ছা, তাহলে কি হবে? ডক্টর ইফতিখার ইজ বিজি, হি ড্যাশ আ পেশেন্ট নাও, তিনি এই মুহূর্তে একজন রোগী দেখছেন। এখন কথা হচ্ছে হি, আমরা জানি কি এখানে অক্সিলিয়ারি কি হবে, হয় এম, না হলে ইজ, না হলে আর, যে কোনো একটা। এখন হি এর সাথে কোনটা যায়? হি এর সাথে আমাদের যায় হচ্ছে ইজ, তারপরে কি পাচ্ছি আমরা? ভার্বের সাথে আইএনজি। ওকে, তাহলে কোন উত্তরটা সঠিক হবে? হি ইজ সিইং, দেখো হি ইজ সিইং আ পেশেন্ট নাও। ওকে, তিনি একজন রোগী দেখছেন। তারপর আসো, দ্য বেবি ড্যাশ বিকজ ইট ইজ হাংরি নাও। বলছে যে এটা দেখো রাজশাহী ইউনিভার্সিটিতে 1-2 সেশনে, অর্থাৎ আজ থেকে প্রায় 20-21 বছর আগে আসা প্রশ্ন। দ্য বেবি ড্যাশ, বাচ্চাটা কিছু একটা, বিকজ কারণ, ইট ইজ হাংরি নাও কারণ সে এই মুহূর্তে ক্ষুধার্ত। তাহলে বাচ্চাটা এই মুহূর্তে যদি ক্ষুধার্ত হয় তাহলে কান্না করার কথা বলছে, দেখো ইজ ক্রাইং, ক্রাইজ, ক্রাইজ দুইটা এক্সাম্পল এক, আর এখানে হচ্ছে ইজ। তাহলে কোনটা অ্যান্সার হবে? তাহলে বাচ্চাটা এই মুহূর্তে, দেখো এই মুহূর্তে, এখন সে কি এই মুহূর্তে ক্ষুধার্ত, তাহলে কান্নাটাও কি এই মুহূর্তে করতেছে। এখন ক্ষুধার্ত যখন, তখন তো কান্না করবে, ব্যাপারটা এরকম না যে সে সারাদিনই কান্না করে, এমনটা তো হয় না, তাই না? তাহলে এখানে নাও দিয়ে বোঝাচ্ছে যে একটা বাচ্চা এই মুহূর্তে কোনো একটা কাজ করতেছে, সে এখন ক্ষুধার্ত, এখন সে কান্নাটা করতেছে। তাহলে অ্যান্সার কোনটা হবে আমাদের? তাহলে বেবি, বেবির সাথে কি, বেবি যেহেতু সিঙ্গুলার ফর্ম, নাউনটা কি, নাউনটা যদি সিঙ্গুলার নাউন হয় তাহলে তার অনুযায়ী ভার্বটা কি হবে? সিঙ্গুলারের সাথে ইজ হচ্ছে, তাহলে এখানে কি হবে আমাদের? ইজ, তাহলে ইজ ক্রাইং হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে এই কনসেপ্টটা ক্লিয়ার বলো তো? এই কনসেপ্টটা কি বুঝলা? হ্যাঁ, একটু জানাও দেখি। আমরা প্রতিটা কনসেপ্ট বুঝে আগাচ্ছি। হ্যাঁ, আমরা খুব বেশি পড়ার চেয়ে, আমি বারবারই বলি যে কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটিটা বেশি ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, তুমি কত কোয়ান্টিটি, কত বেশি ক্লাস করছো অথবা কত বেশি পড়তেছো, এটার চেয়ে বড় ব্যাপার হচ্ছে তুমি কতটুকু ভালোভাবে বুঝে পড়তেছো, তুমি কত কি বলা যায়, কত কম্প্রিহেন্সিভভাবে পড়তেছো, তুমি কত ডেপথে গিয়ে পড়তেছো, ওই ব্যাপারটা বেশি জরুরি। তোমার বেশি পড়ার চেয়ে ভালোভাবে পড়াটা জরুরি। ওকে, ক্লিয়ার ভাইয়া, ফাইন। ওকে, চমৎকার। আসলে আমরা তার পরের কনসেপ্টটা চাই। চলো, 2 নম্বর কনসেপ্ট আমরা একটু দেখি কি বলছে। দেখো, কোনো সেন্টেন্সে অলরেডি ওয়ার্ডগুলো মার্ক করো। সবাই খাতা নিয়ে বসে, আমি বারবার বলছি ক্লাসগুলো ফ্রি, বাট একদম কনসেপ্ট সহ সব ক্লিয়ার করে দিব। আচ্ছা, এর আগে পেয়েছি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসের একটা স্ট্রাকচার। এখন দেখি এখানে আরো কিছু কি ওয়ার্ড আছে যেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে নির্ধারণ করে। কাকে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে সেই কি ওয়ার্ডগুলো কি দেখো তো? অলরেডি, জাস্ট, জাস্ট নাও। দেখো খুব মজার, নোট করো ছোট করে। হ্যাঁ, যদি নাও অথবা রাইট নাও থাকে তাহলে সেটা কোন টেন্সকে বোঝায় বলো তো? সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। ওকে, অপরদিকে যদি সেটা নাও রাইট নাও না হয়ে জাস্ট জাস্ট নাও হয়, খেয়াল করে দুইটা ওয়ার্ড কিন্তু খুব কনফিউজিং মনে হচ্ছে, দুইটাতে একই রকম মনে হইতেছে, বাট ব্যাপারটা কখনোই একই রকম না। তাহলে যদি থাকে এখানে নাও রাইট, সরি, জাস্ট অথবা জাস্ট নাও, জাস্ট নাও, সেক্ষেত্রে কি হচ্ছে আমাদের? এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। ওকে, তাহলে এই দুইটা জায়গা একটু নোট করো, এই দুইটা জায়গা জানা খুব জরুরি, কোনোভাবেই যেন ভুলটা না হয়। কি পাচ্ছি আমরা? নাও রাইট নাও, প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট প্রগ্রেসিভ, আর জাস্ট জাস্ট না হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে জাস্ট জাস্ট নাও ছাড়া আরও কিছু ওয়ার্ড বা অ্যাডভার্ব আমাদের থাকে, বা অ্যাডভার্ব অফ টাইম বিশেষ করে। অলরেডি, জাস্ট, জাস্ট নাও, লেটলি, রিসেন্টলি, সোফার। এই ওয়ার্ডটাকে নোট করো তো, সোফার। এই ওয়ার্ডটাকে তোমরা মার্ক করো, স্টার মার্ক করে দাও। সোফার, এখনো পর্যন্ত। সোফার অর্থ হচ্ছে এখনো পর্যন্ত। আনটিল ইত্যাদি শব্দগুলো থাকলে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স সাধারণত হয়। এখন এখানে ছোট্ট একটা নোট দিয়ে রেখেছি, এই জায়গাটা একটু খেয়াল করো। হ্যাবোধক বাক্যে অলরেডি বসে, তাহলে অলরেডি কোন ধরনের বাক্যে বসে? অলরেডি বসে হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অক্সিলিয়ারি এবং প্রিন্সিপালের মাঝখানে। অপরদিকে ইয়েট বসে কোথায়? নাবোধক সেন্টেন্সের শেষে। এই দুইটা জিনিসকে আমি একটু এক্সাম্পল দিয়ে ক্লিয়ার করে দেখো। আমরা যদি জিনিসটাকে এভাবে চিন্তা করি যে, আমি বললাম যে সে ইতোমধ্যেই তার হোমওয়ার্ক কমপ্লিট করেছে, অথবা আমরা কারো একটা নাম নিলাম, ধরো হচ্ছে কি বলা যায়, ধরো একজন নাম নিলাম হচ্ছে ফাহিম। ওকে, তাহলে আমি বললাম যে ফাহিম
তাহলে কি অলরেডি, ফাহিম ইতোমধ্যেই, অলরেডি মানে কি ইতোমধ্যেই, তাহলে আমরা জানি কি অলরেডি বসে কোথায়, অক্সিলিয়ারি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অক্সিলিয়ারি এবং মূল ভার্বের মাঝখানে। এখন প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচারটা কি, সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ, তারপর হচ্ছে V3, তারপর এক্সটেনশন, তাই তো? স্ট্রাকচারটা মনে রাখো। প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচারটা তোমাদের মনে আছে কিনা আমি জানি না, তোমরা যদি মনে না থাকে কোনো সমস্যা নাই, ভাই তোমাদেরকে মনে করাই দিচ্ছি, তোমরা এখানে একটু নোট করো। হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচারটা কি, সাবজেক্টের পর কি বসছে আমাদের, হ্যাভ অথবা হ্যাজ। হ্যাঁ, এক্ষেত্রে ম্যাটার করে কোথায় হ্যাভ বসবে কোথায় হ্যাজ বসবে, ওই আলোচনায় যাচ্ছি না, আশা করতেছি ওইটুকু তোমরা পারো, ওইটা আমি ধরেই নিচ্ছি। হ্যাভ বা হ্যাজ, তারপর হচ্ছে মূল ভার্বের V3 ফরম্যাট, তারপরে এক্সটেনশন। তোমাদের একটা ভুল কনসেপ্ট, সেটা হচ্ছে কি, মনে হয় সকল সেন্টেন্সে অবজেক্ট থাকে। নো, নট নেসেসারিলি। সকল সেন্টেন্সে অবজেক্ট থাকাটা কোনো বাধ্যতামূলক না, থাকেও না। থাকে কি যেটা, সেটাকে তুমি বলতে পারো এক্সটেনশন, অতিরিক্ত অংশ। এখন একটা অতিরিক্ত অংশ, সেটা অবজেক্ট হতে পারে, সেটা একটা অ্যাডভার্ব হতে পারে, সেটা একটা কি বলা যায়, সেটা অ্যাডভার্ব অফ প্লেস হতে পারে, এটা টাইম হতে পারে, এটা অবজেক্টও হতে পারে, এটা কমপ্লিমেন্ট হতে পারে, এটা সাবজেক্টের কমপ্লিমেন্ট হতে পারে, এটা অবজেক্টের কমপ্লিমেন্ট হতে পারে। তার মানে ইট ডাজন্ট মিন দ্যাট এভরি সিঙ্গেল সেন্টেন্স মাস্ট হ্যাভ আ অবজেক্ট। তাহলে অবজেক্ট থাকাটা প্রত্যেকটা সেন্টেন্সের বাধ্যতামূলক কোনো সূত্র নয়, বরং বলতে পারি এখানে এক্সটেনশন, অতিরিক্ত অংশ একটা থাকবে। ওকে, আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে বলছি যে আমরা এই যে হ্যাভ বা হ্যাজ এবং V3 এর মাঝখানে আমাদের অলরেডিটা ঢুকবে। তাহলে আমি বললাম যে ফাহিম ইতোমধ্যেই তার হোমওয়ার্ক শেষ করেছে, তাহলে ফাহিম হ্যাজ, তারপর হচ্ছে অলরেডি, তারপর মূল ভার্ব কি, শেষ করা, কমপ্লিট, তাহলে কি হবে, কমপ্লিটেড। কমপ্লিটেড তার হোমওয়ার্ক, তাহলে কি হবে, হিজ হোমওয়ার্ক। তোমরা একটু বলতে পারবা, তোমাদেরকে একটু প্রশ্ন করি, তোমরা তো এতদিন পড়তেছো সবাই, তোমরা কতটুকু পড়েছো, এই হোমওয়ার্ক এটা কোন ধরনের নাউন, এটা কি কাউন্ট নাউন নাকি আনকাউন্ট নাউন, বলো দেখি একটু। হ্যাঁ, তোমাদের মনে আছে কিনা, আমি দুইটা অপশন দিয়ে দিলাম, একটা হচ্ছে এটা কাউন্ট নাউন, আরেকটা অপশন হচ্ছে এটা হচ্ছে একটা নন কাউন্ট নাউন বা আনকাউন্টেবল নাউন। তোমরা নন কাউন্টও বলতে পারো, বলো এই দুইটা অপশনের মধ্যে কোন অপশনটা আসলে সঠিক হবে। এখানে হোমওয়ার্ক ওয়ার্ডটা আমরা পড়েছি, নাউনের লেকচারগুলো মোটামুটি আগের দিকে হয়, আমরা আমাদের কোর্সে পড়াই ফেলছি। এই হোমওয়ার্ক ওয়ার্ডটা এটাকে কাউন্ট নাউন ধরা হয় নাকি এটাকে আনকাউন্টেবল অথবা নন কাউন্ট ধরা হয়। এবং এই হোমওয়ার্ককে কিন্তু বিভিন্নভাবে পরিবর্তন করার সুযোগ আছে, এবং তোমরা দেখে থাকবা হোমওয়ার্ক অথবা ওয়ার্ক, এই ওয়ার্ক শব্দটি দিয়ে কিন্তু আমাদের 23-24 সেশনে ঢাবিতে প্রশ্ন আসছে যে হ্যামলেট ইজ ওয়ান অফ শেক্সপিয়ার্স ওয়ার্ক। ওকে, এরকম একটা প্রশ্ন আসছে। আনকাউন্টেবল নাউন, ওকে ফাইন, ইংলিশ লার্নার বলেছে, ও ইংলিশ লার্নার, বাহ থ্যাংক ইউ। আমাদের ইংলিশ লার্নার নামে একজন একটা পেজ থেকে আমাদের পোস্ট কমেন্ট করেছে, এটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, ফাইন। মেহেক বলেছে আনকাউন্টেবল, ফাহাদ বলেছে নান অফ দ্যাম, রাইট। তারপর হচ্ছে কাউন্ট আনকাউন্ট কোনোটাই না, দুইটার যে কোনো একটা হওয়া বাধ্যতামূলক। কারণ যে কোনো নাউনকে আমরা কাউন্টের ভিত্তিতে বা কাউন্টেবিলিটির ভিত্তিতে দুই ভাগে ভাগ করি, হয় সেটা কাউন্টেবল হবে না হলে আনকাউন্টেবল হবে, বাট এর মাঝামাঝি হওয়ার কোনো সুযোগ নেই, এর বাহিরে হওয়ার সুযোগ নেই, দুটোর মধ্যে একটা হওয়া লাগবে, ঠিক আছে। নন কাউন্ট, ওকে, মোস্ট অফ দ্য অ্যান্সার্স আর নন কাউন্ট। আমার নাম আশরাফ আলী, ওকে আশরাফ আলী, ইংলিশ লার্নার যে কমেন্ট করেছো তোমার নাম হচ্ছে আশরাফ আলী, ফাইন। আশরাফ আলী, স্টে টিউনড উইথ আওয়ার ক্লাস, ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা একটু এখান থেকে জেনে নেই, সেটা হচ্ছে আমাদের উত্তরটা আমি দিয়ে দিচ্ছি তোমাদেরকে। আমাদের হোমওয়ার্ক হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, যাকে আমরা চাইলে নন কাউন্ট বলতে পারি। তাহলে ফাহিম হ্যাজ অলরেডি কমপ্লিটেড হিজ হোমওয়ার্ক, ফাহিম ইতোমধ্যেই তার হোমওয়ার্কটা শেষ করছে। আরেক ধরনের সেন্টেন্স আমরা পাই ইয়েট দিয়ে, ইয়েট সাধারণত নেগেটিভ সেন্টেন্সে বসে, হ্যাঁ সাধারণত নেগেটিভ সেন্টেন্সে বসে। ইয়েটের দুই ধরনের প্যাটার্ন হয় সেন্টেন্সের, আমরা পারফেক্টের প্যাটার্নটা একটু দেখি, খেয়াল করো। যেমন বললাম যে সে এখনো পর্যন্ত, ইয়েট মানে কি এখনো, তাহলে সে এখনো পর্যন্ত কি বলা যায়, সে এখনো পর্যন্ত ক্লাসটা কমপ্লিট করে নাই, অথবা সে এখনো পর্যন্ত ক্লাসে পৌঁছায়নি, অথবা সে এখনো পর্যন্ত তার হোমওয়ার্ক কমপ্লিট করেনি। আমরা একটা সেন্টেন্স দিয়ে শিখি। তাহলে আমি বললাম যে ফাহিমের জায়গায় আমি দিলাম এখানে কাকে দিলাম, যে উই, আমরা দিলাম। তাহলে উই হ্যাভেন্ট, তাহলে হ্যাভেন্ট সাথে কি হবে, নেগেটিভ, উই হ্যাভেন্ট, অথবা হ্যাভ নট, উই হ্যাভেন্ট কমপ্লিটেড আওয়ার হোমওয়ার্ক ইয়েট। কি হবে, ইয়েট হবে সেন্টেন্সের শেষে। কি পাচ্ছি আমরা, উই হ্যাভেন্ট
completed our homework yet. আমরা এখনো পর্যন্ত আমাদের হোমওয়ার্ক শেষ করিনি, ঠিক আছে? তাহলে আমরা পেলাম কি, অলরেডি ব্যবহারটা আমরা হচ্ছে অক্সিলিয়ারি প্রিন্সিপাল ভার্বের মাঝখানে পাচ্ছি, আর ইয়েটের ব্যবহার থাকবে হচ্ছে নেগেটিভ সেন্টেন্সের শেষে। তবে ইয়েট দিয়ে আরও কিছু বাক্য হতে পারে যে আই এম ইয়েট টু স্টার্ট মাই জার্নি, আমি এখনো পর্যন্ত আমার জার্নি শুরু করিনি, অথবা আই এম ইয়েট টু স্টার্ট মাই ইউনিভার্সিটি ক্যারিয়ার, আমি এখনো পর্যন্ত ইউনিভার্সিটি ক্যারিয়ার শুরু করিনি। ওই সেন্টেন্সটা নেগেটিভ দেয় যদিও সেন্টেন্সের প্যাটার্নটা অ্যাফার্মেটিভ হয়। ওকে, আচ্ছা, এবার এই টাইপের প্রশ্নগুলো একটু দেখি, হ্যাঁ, আমরা সলভ করতে পারি কিনা। দেখো এই টাইপের প্রশ্ন কি আসছে পরীক্ষায়, আই ড্যাশ ফিনিশড মাই লেটার ইয়েট। তাহলে এই ইয়েটের মধ্যে ইয়েট যখন আমি সেন্টেন্সের শেষে দেখছি, তাহলে এই একটা কিওয়ার্ড দিয়ে তোমাকে অ্যান্সার করা শিখতে হবে। দেখো এটা কিন্তু এই ইউনিটে আসা প্রশ্ন, ঢাকা ভার্সিটি এই ইউনিট মানে বিজ্ঞান ইউনিটের প্রশ্ন। তাহলে আই ড্যাশ ফিনিশড মাই লেটার ইয়েট মানে আমি এখনো পর্যন্ত আমার চিঠির লেখাটা শেষ করি নাই, চিঠিটা শেষ করি নাই। তাহলে ইয়েট দিয়ে আমরা দুইটা জিনিসকে বুঝতে পারি। প্রথম কনসেপ্ট হচ্ছে সেটা কিসে বসে, সেটা বসবে একটা নেগেটিভ সেন্টেন্সে, এবং দ্বিতীয় কথা হচ্ছে সেটা কোন টেন্সে বসে, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট তার মানে এই আয়ের সাথে কি যাবে, হ্যাভ বা হ্যাজের মধ্যে আয়ের সাথে যায়, আয়ের সাথে যাচ্ছে আমাদের হ্যাভ। কারণ দেখো হ্যাজ যায় কার কার সাথে, হ্যাজ কার কার সাথে যায়, দেখো হ্যাজ বসবে হচ্ছে আমাদের সাবজেক্ট যদি হি হয়, অথবা শি, ইট, অথবা থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার। ওকে, আর বাকিদের সাথে কি যাবে, বাকিদের সকলের সাথে যাবে হচ্ছে আমাদের হ্যাভ। তাহলে হ্যাভ কার সাথে যাচ্ছে, আই এর সাথে, উই এর সাথে, ইউ এর সাথে, দে এর সাথে, এবং প্লুরাল। ওকে, থার্ড পারসন প্লুরাল। ওকে, ক্লিয়ার, বুঝলে এটা জিনিসটা? তাহলে আমরা এমন করে অ্যান্সার এবার করে ফেলতে পারতেছি। দেখো এম নট হচ্ছে পারফেক্টে যায় না, হ্যাভ নট যায়, হ্যাড নট হচ্ছে পাস্ট পারফেক্ট, ডিড নট হচ্ছে পাস্ট সিম্পল। তাহলে ডিড নট কখন বসে, পাস্ট সিম্পল মানে প্রেজেন্ট ইনডেফিনিট, সরি পাস্ট সিম্পল, রাইট, পাস্ট সিম্পল বা পাস্ট ইনফিনিট। হ্যাড নট পাস্ট পারফেক্ট, হ্যাভ নট প্রেজেন্ট পারফেক্ট, আর এম নট তো আমরা জানি কন্টিনিউয়াসে বা প্রেজেন্ট সিম্পলে বসে। তাহলে এইটা বসে কোথায়, এম নট বসতে পারে প্রেজেন্ট সিম্পল, অথবা কোথায় বসতে পারে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। হ্যাভ নট বসে কোথায়, প্রেজেন্ট পারফেক্ট। হ্যাড নট কখন বসে, হ্যাড নট বসে আমাদের হচ্ছে পাস্ট পারফেক্ট, আর ডিড নট কখন বসে, এটা হচ্ছে পাস্ট সিম্পল, পাস্ট সিম্পল। তাহলে আমাদের উত্তর কোনটা হবে, উত্তর অবশ্যই আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, তারপর আসি, হি ড্যাশ ফর হিজ ক্লাব ইন 65 ম্যাচেস সো ফার। তাহলে এখানে সো ফার শব্দ অর্থ কি, এখনো পর্যন্ত, এখনো পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা, আমরা জানি সোফার থাকলে এই কিওয়ার্ডটা দেখে কিন্তু বুঝতে পারতে হবে সেটা হচ্ছে কি, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে নির্ধারণ করে। তাহলে আমি বারবারই বলছি কিওয়ার্ডগুলো খুব ইম্পর্টেন্ট, সেটা হোক নাও, রাইট নাও, জাস্ট নাও, অলরেডি, লেটলি, সোফার, কিওয়ার্ডগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে। এখন সোফার এই কিওয়ার্ডটা দেখে আমরা বুঝতে পারতেছি যে এটা টেন্সের দিক দিয়ে কোন দিকে হবে, টেন্সের দিক দিয়ে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে, তাই না? তাহলে এখানে সাবজেক্ট কি, হি, আমরা জানি হি এর সাথে কি যায়, দেখো হি এর সাথে অবশ্যই হ্যাজ যাবে। তাহলে হি ড্যাশ ফর হিজ ক্লাব ইন 65 ম্যাচেস সোফার, সে এখনো পর্যন্ত তার ম্যাচের জন্য বা তার ক্লাবের জন্য সে 65টা ম্যাচে খেলে ফেলেছে, অলরেডি খেলা হয়ে গেছে 65 ম্যাচ। তাহলে কি হবে, হি হ্যাজ প্লেড। তাহলে কি হচ্ছে, হি হ্যাজ প্লেড। ওকে, তাহলে পারফেক্ট স্ট্রাকচার কি বুঝলা, বলো তো ভাইকে? এই 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 কনসেপ্টটা অথবা এই টাইপের প্রবলেমকে আমি বুঝলাম। আমরা কি এই টাইপের প্রবলেম কি বুঝলাম? ওকে, যদি বুঝে থাকি তাহলে আমরা পরের কনসেপ্টে যাই। হ্যাঁ, আচ্ছা, তারপরে আসি আমরা তার পরের কনসেপ্টটা একটু দেখি। হ্যাঁ, সবাই এবার একটু আমরা ভিন্ন একটা কনসেপ্ট আমরা একটু খেয়াল করি। কি বলছে দেখো, এই কালারটা বোঝা যায় না, কালারটা বোঝা যায়? ঠিক আছে, ওকে, চলো কি বলছে দেখো।
প্রিপোজিশন নিয়ে আমাদের বিভিন্ন রকম প্রশ্ন আসে। আমরা প্রিপোজিশনকে একটা চার্টে শেষ করবো। দেখো খেয়াল করো, প্রিপোজিশনের যত প্রবলেম আমরা এই জায়গাটায় ক্লিয়ার করে দিচ্ছি। দেখো কোনো বাক্যে প্রিপোজিশন দেখো আমরা জানি ইন, অন, উইথ, উইদাউট, আফটার, বিফোর, অনেক শব্দ প্রিপোজিশন হয়। অ্যাজ হতে পারে, সিন্স কখনো প্রিপোজিশন হয়ে যায়। হ্যাঁ, কিছু কিছু ওয়ার্ড আছে এরা কোথাও অ্যাডভার্ব হয়, আবার কোথাও দেখা যায় প্রিপোজিশন হয়ে যাচ্ছে। তাহলে এই যে খেয়াল করো, যত প্রিপোজিশন আছে সেটা বাই হোক, অন হোক, ইন হোক বা অন্য প্রিপোজিশনের ঠিক পরপর ঠিক তার সাথেই যদি একটা ভার্ব আসে, মূল ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, তখন ওই ভার্বটার সাথে আইএনজি ফর্ম যুক্ত হচ্ছে বা এটা প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম আকারে বসতেছে। ওকে, বা জিরান ফর্ম যেটাই বলো, ভার্বের সাথে আইএনজি ফর্ম। কিন্তু এই জায়গায় খুব মনোযোগ দিয়ে মাথায় রাখতে হবে যে দুইটা প্রিপোজিশন আছে যাদের পরে আইএনজি বসতেছে না। সেটা কারা কারা? সেটা হচ্ছে টু আর হচ্ছে ইন অর্ডার টু। তাহলে এই যে দুইটা প্রিপোজিশন দেখো, টু আর ইন অর্ডার টু, এই দুই ধরনের প্রিপোজিশনের পরে কি হয়? ভার্বের পরে বেস ফর্ম। সবাই একটু মনোযোগ দিয়ে বোঝান কি বলছি। আমি মনে বুঝাইতে পারি না, আমি আবার বোঝাচ্ছি, খেয়াল করো। টু আর হচ্ছে ইন অর্ডার টু, টু ইন অর্ডার টু, এই দুইটা প্রিপোজিশনের পরে কি বসে? ভার্বের বেস ফর্ম। কিন্তু এগুলো ছাড়া অন্য প্রিপোজিশন, ধরো আমরা যদি চিন্তা করি সে জায়গার মধ্যে ইন অথবা অন, অ্যাট, উইথ, বাই, উইদাউট, তারপরে বাহাইন্ড অথবা হচ্ছে আপ, অন, এই ঠিক এগুলোর পরে যদি ভার্ব আসে তাহলে কি হচ্ছে? আইএনজি। টু ইন অর্ডার টু বেস ফর্ম আর বাকি প্রিপোজিশন আইএনজি। আচ্ছা, তাহলে এই জিনিসটাকে আমরা সংক্ষেপে একটু এখানে একটা লিখে জিনিসটাকে বোঝাই, তাহলে দেখো আমাদের ক্লিয়ার হয়ে গেল। দেখো আমরা প্রথমে এই জিনিসটাকে এভাবে লিখি যে টু অথবা ইন অর্ডার টু, তাহলে এই দুইটার পরে কি হচ্ছে বলতো? এই দুইটার পরে হচ্ছে আমাদের ভার্বের বেস ফর্ম। ঠিক আছে, দ্বিতীয় অংশ অন্যান্য প্রিপোজিশন। অন্যান্য প্রিপোজিশন এদের পরে কি হবে বলতো? ভার্বের সাথে আইএনজি। ওকে, অপরদিকে টু এর কিছু ভ্যারিয়েশন আছে। দেখো টু এর কিছু ভ্যারিয়েশন আছে, সেগুলোর পরে টু যদি ডিফারেন্টলি হয়, কিছু কিছু স্পেসিফিক টু আছে, তাদের পর আবার আইএনজি বসে। যেমন ধরো আমি সেটা যদি বলি যে উইথ এ ভিউ টু, উইথ আ ভিউ টু লুক ফরওয়ার্ড টু, অথবা যদি সেটা হয় অ্যাকাস্টম টু, অথবা যদি হয় কনফেস টু, অথবা যদি হয় সেটা ধরো কি বলা যায় আরো উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু, অ্যাকাস্টম টু, কনফেস টু, বা হচ্ছে ডিভোটেড টু। আরো কিছু আছে, তোমরা সেগুলো জানবা। এগুলোর পরে হবে ভার্বের আইএনজি। ওকে, এগুলোর পরে কি হবে? ভার্বের আইএনজি। তাহলে আমরা তিনটা পেলাম মোট। তাহলে মোট কনসেপ্ট আমরা কয়টা পেলাম দেখো তো? আমরা প্রিপোজিশন নিয়ে আমরা প্রবলেম পেয়েছি মোট তিনটা। মোট তিন ধরনের প্রবলেম পাইলাম। একটা হচ্ছে যদি টু অথবা ইন অর্ডার টু, দুইটা খুব মনোযোগ দিয়ে মাথায় তুমি ঢুকায় রাখো। যদি টু অথবা ইন অর্ডার টু এই দুইটার পরে যদি মূল ভার্বটা আসে তাহলে বেস ফর্ম, মানে ভার্বের সাথে সরাসরি বেস ফর্ম, আইএনজি, এস বাই ইএস, ভি টু, ভি থ্রি, কোনো কিছু প্রয়োজন নাই। কিন্তু সেটা যদি টু বা ইন অর্ডার টু হচ্ছে অন্য প্রিপোজিশন হয়, সেটা যদি হয় বাই অথবা অন, ইন, উইথ, উইদাউট এরকম, তাহলে তারপরে ঠিক সাথে সাথে ভার্বটা আইএনজি হচ্ছে। এখন টু এর ফরম্যাটটা যদি এই দুইটা বাদে বাকিগুলো হয়, অর্থাৎ উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, অ্যাকাস্টম টু, কনফেস টু, ডিভোটেড টু, আরও আছে এরকম কয়েকটা, এগুলোর পরে যদি আসে তখন কিন্তু আবার বেস ফর্ম হবে না, তখন হচ্ছে আইএনজি। তাহলে দেখো এই জিনিসটাকে যদি আমরা সেন্টেন্সটাকে বাংলায় বুঝি, হ্যাঁ, এই সেন্টেন্সগুলো লেখার উদ্দেশ্যটাকে তোমাদের একটু বইলা দিই। হ্যাঁ, তো অনেকেই মনে করো যে ভাইয়া আমরা তো শুধু আপনার কনসেপ্টটা লেখা আছে এখানে, যেহেতু কনসেপ্টটা পড়াই ফেললেন, আমাদের প্রবলেম সলভ করে ফেলেন। এতে দিন শেষে যেটা হবে, নামে অর্থাৎ তোমাদের সাথে একটা ফ্রি ক্লাস নিব বলেই নিচ্ছি, ব্যাপারটা এরকম যেন না হয়। আমি সেন্টেন্স লেখার মূল উদ্দেশ্য হচ্ছে, তোমরা জানো ঢাকা ভার্সিটিতে তোমাদের রিটেন পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। সেটা তুমি হও এ ইউনিট অথবা বি ইউনিট অথবা সি ইউনিট, যে কোনো ইউনিটে হও না কেন তোমার ঢাবিতে অবশ্যই ভর্তি পরীক্ষায় রিটেন পরীক্ষা দিতে হবে। এখন এই ইউনিটে তোমার স্কিপ করার সুযোগ আছে, তুমি বাংলা ইংলিশের জায়গায় তুমি বায়োলজি বা ম্যাথ নিবা। কিন্তু প্রশ্ন হচ্ছে তুমি যদি বি ইউনিট মানে মানবিক বিজ্ঞান অথবা সি ইউনিটের হও, সেই জায়গায় কিন্তু তোমাকে স্কিপ করার কোনো সুযোগ নাই, তোমাকে ইংলিশ প্রশ্ন রিটেন দিতেই হবে। সেই জায়গায় বি ইউনিটে কিন্তু 20 মার্কের রিটেন। ওকে, তাহলে আমি সেন্টেন্স বানানো শিখি। যেমন ধরো আমি সেন্টেন্স বানালাম,
আমি টু ইন অর্ডার টু দুইটা দিয়ে লিখি, হ্যাঁ। ইন অর্ডার টু সলভ দ্য ইস্যু, ইন অর্ডার টু সলভ দ্য ইস্যু, ইস্যু শব্দের অর্থ বাংলায় এরকম যে এটা সমস্যা। তাহলে ইন অর্ডার টু সলভ দ্য ইস্যু, এই সমস্যাটা সমাধান করতে দ্য গভর্নমেন্ট must take strict initiatives. Okay, তাহলে স্ট্রিক্ট মানে কি, কঠোর, একদম জোরালো। তাহলে কি বলছে খেয়াল করো, ইন অর্ডার টু সলভ দ্য ইস্যু। তাহলে এই জায়গায় আমরা এই জায়গাটা একটু বুঝি যে ইন অর্ডার টু এর পরে যখন ভার্বটা আসতেছে তাহলে কি ফর্মে হবে বলো তো? ইন অর্ডার টু এর পরে যখন ঠিক ভার্বটা আসতেছে এটা হচ্ছে ভার্বের বেস ফর্মে হবে। তাহলে ইন অর্ডার টু সলভ দ্য ইস্যু, সমস্যাটা সমাধান করতে বা করার উদ্দেশ্যে দ্য গভর্নমেন্ট মাস্ট টেক স্ট্রিক্ট ইনিশিয়েটিভ, STRI হবে, একটা স্পেলিং মিস্টেক আছে, STR হবে, হ্যাঁ, একটু লিখে নাও সবাই, একটু দুঃখিত এটার জন্য আমি। The government must take strict initiatives, তাহলে সরকারের অবশ্যই খুব কঠোর বা জোরালো পদক্ষেপ নিতে হবে। এখন সেই জায়গায় যদি আমি ধরো অন্য একটা সেন্টেন্স লিখি, ধরো আমি এটাকে অন্য কোনো প্রিপোজিশন দিয়ে, হ্যাঁ, we should not criticize someone আমাদের কাউকে সমালোচনা করা উচিত নয় উইদাউট নোয়িং হিম বেটার, তাহলে তার সম্পর্কে ভালো করে না জেনে কাউকে আমাদের ক্রিটিসাইজ করা উচিত নয়। তাহলে উই শুড নট ক্রিটিসাইজ সামওয়ান উইদাউট নোয়িং হিম ওয়েল। এখন খেয়াল করো তো, এখানে যখন আমি প্রিপোজিশনটা ব্যবহার করতেছি সেখানে আমার গঠনটা কেমন হইলো? এখন উইদাউটের পরে দেখো, উইদাউটের পরে ভার্বের ফর্মেটে কি হয়েছে? ভার্বের সাথে আইএনজি। তাহলে টু বা ইন অর্ডার টু ভার্বে বেস ফ্রম, বাকি প্রিপোজিশন ভার্বের সাথে আইএনজি। এটা যদি আমরা বুঝি কনসেপ্টটা, এবং এই এক্সাম্পলগুলো যদি আমরা কনসেপ্টটা মাথায় ঢুকতে পারি, আমরা একটু প্রবলেমগুলো দেখে চলো। প্রবলেম দেখো, দেয়ার আর মেনি ওয়েজ অফ, তাহলে এখানে প্রিপোজিশনটা কি আছে? অফ। তাহলে অফের পরে আমরা জানি চোখ বন্ধ করে আমার কি লাগবে? একটা ভার্বের সাথে আইএনজি ফর্ম। দেয়ার আর মেনি ওয়েজ অফ ড্যাশ নার্ভাস ব্রেকডাউন, বলছে যে আমাদের নার্ভাস ব্রেকডাউন, অর্থাৎ যে আমরা যে একটা জিনিসে হতাশ হয়ে যাই বা হচ্ছে খুব ভীত হয়ে যাই, সেটা কাটিয়ে ওঠার অনেকগুলো পথ রয়েছে। তাহলে দেখো, এটা ওভারকামিং, ভার্বের সাথে আইএনজি। টু ওভারকাম তো হবে না, ইনফিনিটিভ হবে না, আমাদের সরাসরি ভার্বের সাথে আইএনজি। এখানে শুধু ভার্বের বেস ফর্ম দিয়েছে, হবে না। এখানে হ্যাভিং প্লাস ওভারকামিং দিয়েছে, তাও হবে না। আমরা জানি টু ছাড়া অন্য প্রিপোজিশনের পরে ভার্ব আসলে সরাসরি আইএনজি হয়, মাঝখানে বি, হ্যাভ, হ্যাভিং এই কিচ্ছু বসে না। তাহলে অ্যান্সার কোনটা হবে? ওভারকামিং। তারপর একটু দেখো, দে আর থিঙ্কিং অফ ড্যাশ টু আ নিউ হাউস। তাহলে এখানে মুভ বলছে, মুভ মানে হচ্ছে কোথাও যাওয়া। তাহলে তারা নতুন একটা বাসায় যাওয়ার ব্যাপারে চিন্তা করতেছে। তাহলে এখানে প্রিপোজিশনটা কি? অফ। তাহলে এরপরে কি হবে? ভার্বের সাথে সরাসরি আইএনজি ফর্ম। তাহলে মুভিং, টু মুভ, মুভ, আর হচ্ছে রেন্ট, তাহলে কোনোটাই হবে না, উত্তর হবে কোনটা? মুভিং। ঠিক আছে, ওকে, এটুকু আশা করছি আমরা বুঝতে পারলাম। ওকে, আচ্ছা, আমরা নামাজের একটা ব্রেক দিচ্ছি, হ্যাঁ, আমরা 5:33 থেকে আমরা হচ্ছে 7 মিনিটের একটা নামাজের ব্রেক থাকবে, ঠিক আছে? আমরা নামাজের ব্রেকের পরে 40 আবার শুরু করব। সবাই আমরা নামাজের ব্রেকের পরে আবার শুরু করছি, হ্যাঁ? আচ্ছা, সবাই একদম সবাই ক্লাসে চলে আসবে আবার, ঠিক আছে? একজনও যদি মিস না হয়। সবাই তোমরা আবার টাইমলি ঠিক 40-এ ক্লাসে আসবে, আমি ঠিক 40 আবার শুরু করবো।
হ্যালো, আমাদের টাইম শেষ। হ্যাঁ, আমরা নামাজের পরে সবাই আবার চলে আসি। হ্যাঁ, নামাজে বিরতি শেষ, সবাই আবার যার যার বন্ধুদেরকে একটু মেনশন করে দাও, সবাই একসাথে আবার ক্লাসে মুভ করো। হ্যাঁ, আমরা আলোচনা আর বাড়াচ্ছি না, আমরা শুরু করে দিচ্ছি, ঠিক আছে? ওকে, চলো আমরা আবার সবাইকে একটু বলবো, যার যারা একটু বন্ধুদেরকে মেনশন করে দাও, সবাই যেন আবার একটু ক্লাসে ব্যাক করতে পারে। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা একটু আমাদের পরবর্তী কনসেপ্ট বা 4 নাম্বার কনসেপ্টে আসি। এটা খুবই ইউনিক একটা প্রবলেম। তোমরা মোস্ট অফ দ্য কেসেস এটা জিনিসটাকে আমরা আসলে স্কিপ করে যাই, এটা আমরা আসলে অ্যাভয়েড করে পড়ার চেষ্টা করি, যে এই ধরনের জিনিস আমরা একটু আনইউজুয়াল, একটু নতুন, একটু ইউনিক জিনিসগুলো অ্যাডমিশনে বেশি আসে। তাই এই ধরনের ইউনিক জিনিসগুলোকে স্কিপ করার কোনো সুযোগ আসলে নাই। খেয়াল করো কি বলছে, কোনো সেন্টেন্সে লাভ নাই, আমরা বলি না এটা আমার সাথে বলে কোনো লাভ নাই, এই জিনিসটা করে আসলে কোনো লাভ নাই, এখন তোমার সিরিয়াস হয়ে কোনো লাভ নাই। তাহলে এই যে কোনো লাভ নাই বা কোনো জিনিসের আর যোগ্য নাই অথবা কোনো জিনিসের দরকার নাই, এই শব্দগুলো ব্যবহার করার জন্য আমরা দুইটা ফ্রেজ ইউজ করি। একটা হচ্ছে ইট ইজ নো গুড অথবা ইট ইজ নো ইউজ। এই দুইটা ফ্রেজ একটু মনে করো, কি বলছে, ইট ইজ নো গুড আর হচ্ছে ইট ইজ নো ইউজ। এখন এই দুইটা ফ্রেজ যদি বসে, তারপরে ভার্বের স্ট্রাকচারটা কেমন হয় সেটা হচ্ছে আমাদের জানার ব্যাপার। দেখো, ইট ইজ নো গুড অথবা ইট ইজ নো ইউজের পরের যে ফ্রেজটা বা পরের ভার্বটা, সেটা প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম বলি অথবা এটাকে আইএনজি ফর্ম বলা হয়। তাহলে ইট ইজ নো গুড অথবা ইট ইজ নো ইউজের পরে যদি ভার্ব আসে, সেটা আইএনজি ফর্মে বসবে। যেমন ধরো আমি যদি এখানে এক্সাম্পল দিই, it is no good throwing waste on the throwing waste here and there, here and there. হিয়ার এন্ড দেয়ার অর্থ হচ্ছে এখানে সেখানে, ঠিক আছে? এটা একটা গ্রুপ ভার্ব অথবা ফ্রেজ। ইট ইজ নো গুড থ্রোয়িং ওয়েস্ট হিয়ার এন্ড দেয়ার। তাহলে এখানে সেখানে ময়লা ফেলাটা কোনো ভালো কাজ আসলে না, ভালো কাজ না, বা যেটা করা আসলে কোনো দরকার নাই। অথবা ইট ইজ নো ইউজ শেয়ারিং উইথ মি। তাহলে আমার সাথে শেয়ার করে আসলে কোনো ভালো কিছু হবে না, আমার সাথে শেয়ার করে কোনো লাভ নাই। তাহলে ইট ইজ নো গুড অথবা ইট ইজ নো ইউজের পরে যদি ভার্বটা আসতেছে, তাহলে ওইটা কি হবে, ওই ভার্বটা আসলে আইএনজি ফরম্যাটে বসবে। তাহলে এইটার আমরা একটু রিয়েল এক্সাম্পল দেখি পরীক্ষায় কিভাবে আসছে। দেখো, জগন্নাথ ভার্সিটি 1-2 সেশনে এবং চট্টগ্রাম ভার্সিটি বি ইউনিটে 5-6 সেশনে আসা প্রশ্ন আরও আছে, আমি যদিও 2টা করে নিয়েছি প্রত্যেকটা কনসেপ্টের। ইট ইজ নো গুড ড্যাশ, you have an aptitude for art when it's quite clear you have none at all. আচ্ছা, কি বলছে দেখো, pretend, ভার্বটা কি pretend মানে হচ্ছে ভান করা। হ্যাঁ, বাংলাটা বোঝো কি বলছে, it is no good pretending, ভান করার কোনোই দরকার নাই, ভান করে কোনো লাভই হবে না। you have any aptitude for art, aptitude মানে হচ্ছে তীব্র ইচ্ছা বা প্রবল আকাঙ্ক্ষা। তাহলে শিল্পের প্রতি তোমার আকাঙ্ক্ষা আছে, ভালো লাগা আছে, এমন ভান করে কোনো লাভ নাই। when, যখন ইটস কোয়াইট ক্লিয়ার, যখন এটা একদম স্পষ্ট, ইউ হ্যাভ নান অ্যাট অল, তোমার আসলে শিল্পের প্রতি যে কি বিন্দুমাত্র কিছুই নাই, এটা যখন স্পষ্ট, তখন তোমার শিল্পের প্রতি অনেক ভাব আছে, অনেক ভালোবাসা আছে, এরকম আসলে মনোভাব ধারণ করার, ভান করার কোনো দরকার নাই। তাহলে ইট ইজ নো গুড এর পরে যখন আমার ভার্বটা আসতেছে, তাহলে কি হচ্ছে, এই ভার্বটা আইনযুক্ত ফর্মে বসতেছে। তাহলে প্রেটেন্ড ইজ প্রেটেন্ডিং কিন্তু না, সরাসরি ভার্বের আইএনজি, তাহলে কোনটা হবে, প্রেটেন্ডিং। উত্তর কোনটা হচ্ছে আমাদের, প্রেটেন্ডিং। তারপর আসো, ইট ইজ নো গুড, তাহলে কি, এটার সাথে সরাসরি ভার্বের আইএনজি, আর কোনো কিছু মাঝখানে ঢুকাবা না। ইট ইজ নো গুড প্লাস ড্যাশ মি অ্যাবাউট ইউর লস্ট কার, তাহলে টু টেল, টু টেলিং, টেল, টেলিং, তাহলে কোনটা হবে, টেলিং। এই দুইটার মধ্যে কনফিউজ হওয়ার জন্য তোমরা সুযোগ না পাও, টু টেলিং কিন্তু হবে না, টু টেলিং কোনো ফর্মেটই হয় না। তাহলে ইট ইজ নো গুড টেলিং মি অ্যাবাউট ইউর লস্ট কার, তোমার হারানো গাড়ির ব্যাপারে আমাকে বলে কোনো আসলে লাভ নাই। তোমার হারানো যে গাড়িটা, আমি না পুলিশ, না আমি ডিটেকটিভ, না আমি কিছু,
তাহলে এই ব্যাপারটা আমার কাছে বলে আসলে কোনো ধরনের লাভ নাই। ওকে, তাহলে এই কনসেপ্টটা ক্লিয়ার সবার? বলো তো এই কনসেপ্টটা কি বুঝলাম তোমরা? এইটা যে ইট ইজ নো গুড, আমি যদি সাম আপ করি, ইট ইজ নো গুড অথবা ইট ইজ নো ইউজ, এই দুইটা ফ্রেজের ঠিক সাথে যখন একটা ভার্ব বসবে তার সাথে সরাসরি আইএনজি, ইজ প্রিটেন্ডিং অথবা টু প্রিটেন্ডিং অথবা এম প্রিটেন্ডিং অথবা ওয়াজ প্রিটেন্ডিং, এরকম কোনো ফরম্যাট না, সরাসরি ভার্বটার আইএনজি। ওকে ওকে, ক্লিয়ার, ঠিক আছে। আমরা 5 নাম্বার কনসেপ্টটা আমরা একটু দেখি। হ্যাঁ, আমরা টিল বা আনটিল দিয়ে আমাদের প্রশ্নগুলো আসে। এই প্রশ্নগুলো তোমরা এইচএসসিতে কমপ্লিটিং সেন্টেন্সে পড়ে আসছো বা আসার কথা। এইচএসসি একটা টপিক, দেখো এইচএসসি টপিক কত বেশি ইম্পর্টেন্ট, কমপ্লিটিং সেন্টেন্স, কমপ্লিটিং সেন্টেন্স। ওকে, তার মানে আমরা যে এইচএসসিতে সিলেবাসটাকে যে একটু ভয় পেয়ে আসি বা এইচএসসি সিলেবাসটাকে আমরা যে ইগনোর করে পড়ার যে একটা অভ্যাস বা এটাকে ইগনোর করে চলে আসার যে আমাদের একটা বদভ্যাস তৈরি হয়েছে, যে টেক্সট বই অথবা এইচএসসি সিলেবাস কোনো রকমে পাশ করে আসা যে একটা অভ্যাস বা ইচ্ছা বা আমাদের মধ্যে ধারণা তৈরি হয়েছে, এটা থেকে বের হয়ে আসতে হবে। কারণ এইচএসসিতেও কিন্তু আমাদের সেম রাইট ফর্ম অফ ভার্ব আছে, ছিল। সো ওইটা যারা ভালো করে পড়ে আসতো তাদের কিন্তু অ্যাডমিশনে খুব একটা ব্যাক পাওয়ার উচিত না বা ব্যাক পাইতে হয় না। আমরা দেখি টিল বা আনটিল অর্থটা একটু কিরকম। দেখো টিল বা আনটিল এই দুইটার মধ্যে সবচেয়ে বড় বা সবচেয়ে যেই মেনশনেবল ব্যাপারটা সেটা হচ্ছে আনটিল হচ্ছে একটা নেগেটিভ ক্লজ মার্কার, নেগেটিভ ক্লজ মার্কার। ওকে, অপরদিকে টিল হচ্ছে একটা অ্যাফার্মেটিভ ক্লজ মার্কার, অ্যাফার্মেটিভ ক্লজ মার্কার। এখন এই জিনিসটা কনসেপ্টটা একটু তোমাকে আমি সহজে বোঝাই, সহজ কনসেপ্টটা বোঝো। আনটিল হচ্ছে কি, দেখো টিল আনটিল এটা দুটো ক্লজের মাঝেও বসতে পারে, আবার প্রথম ক্লজের শুরুতেও বসতে পারে। এই জায়গাটা ক্লিয়ার হও। হ্যাঁ, কি বললাম দেখো, টিল বা আনটিল অর্থ হচ্ছে যে পর্যন্ত অথবা যে পর্যন্ত না। টিলের বাংলা হচ্ছে যে পর্যন্ত, আর আনটিলের বাংলা হচ্ছে যে পর্যন্ত না। আনটিলের বাংলা কি পাচ্ছি আমরা? যে পর্যন্ত না, যে পর্যন্ত না। ঠিক আছে, ওকে। আর টিল হচ্ছে যে পর্যন্ত। তার মানে টিল বা আনটিল এই ক্লজ মার্কারটা দুটা ক্লজকে কানেক্ট করার জন্য বসে। তাহলে তুমি কনজাংশনও বলতে পারো, ক্লজ মার্কারও বলতে পারো। লিঙ্কিং ওয়ার্ড না, লিঙ্কিং ওয়ার্ড আর ক্লজ মার্কার মধ্যে পার্থক্য আছে। তাহলে এখন কথা হচ্ছে এরা কিন্তু প্রথম বাক্যটার একদম শুরুতে বসতে পারে, আবার দুটা ক্লজের মাঝখানে বসতে পারে। তাহলে দুইটা ব্যাপার প্রথমে একদম বেসিক মনে রাখো, বেসিক একদম তুমি মাথায় ঢোকাও। প্রথম ব্যাপার হচ্ছে যখন তোমার ক্লজ মার্কারটা মাঝে বসতেছে, দুইটা ক্লজের মাঝে যুক্ত করতেছে, ব্রিজ আকারে বসতেছে, তাহলে কিন্তু দুই ক্লজের মাঝখানে আনটিল নিজে কিন্তু ব্রিজের কাজটা করতেছে, জোড়া লাগানোর, মাঝখানে কমা হবে না। কিন্তু আনটিল বা টিল এই ক্লজ মার্কারটা যদি প্রথম ক্লজে বসে বা বাক্যের শুরুতে বসে, তাহলে কিন্তু দুই ক্লজের মাঝে কিন্তু কমা দিতে হবে। এটা একটু মনে রাখবা। হ্যাঁ, এই কমার ব্যাপারটা থেকে প্রশ্ন আসে। 2 নাম্বার খেয়াল করো, টিল অ্যাফার্মেটিভ একটা ক্লজ আর আনটিল হচ্ছে নেগেটিভ। তাহলে আনটিল যুক্ত ক্লজটাকে আবার কি নেগেটিভ করার সুযোগ আছে বলো তো? আনটিল নিজে একটা নেগেটিভ। যেমন ধরো তোমরা চিন্তা করতেছো যে আনলেস অথবা আনটিল, রেয়ারলি, বেয়ারলি, স্কার্সলি, হার্ডলি, এই যে ফ্রেজগুলো আছে বা এই যে ক্লজ মার্কারগুলো, এরা প্রত্যেকেই কিন্তু নেগেটিভ, অথবা নেভার, এগুলো নেগেটিভ। তাদের সাথে আবার অতিরিক্ত ডু নট, ডোন্ট, নট, নেভার, ডিড নট, হ্যাভ নট, হ্যাজ নট, এই ধরনের কোনো নেগেটিভ ওয়ার্ড যুক্ত হচ্ছে না। বাট টিলের বেলায়, টিল যেহেতু অ্যাফার্মেটিভ, টিলের বেলায় তুমি সেন্টেন্সকে অ্যাফার্মেটিভও রাখতে পারবা, নেগেটিভও রাখতে পারবা। দ্যাটস টোটালি আপ টু ইউ। ওকে, এই ব্যাপারটাকে আমরা একটু সেন্টেন্সটাকে দেখো এক্সাম্পল দিয়ে জিনিসটাকে আমরা ক্লিয়ার করি। যেমন দেখো, যেমন আমি সহজে সংক্ষিপ্ত বললাম যে ওয়েট হিয়ার, এখানে অপেক্ষা করো, আমি যতক্ষণ না পর্যন্ত আসি, যতক্ষণ না পর্যন্ত না, তাহলে আনটিল। এখন প্রশ্ন হচ্ছে এটা যদি আমি দুইটা অপশন তৈরি করি, হ্যাঁ আনটিলে কিন্তু একটা এল, ঠিক আছে। এখন যদি আমি দুইটা অপশন তৈরি করি, একটা হচ্ছে আনটিল আই ডু নট কাম ব্যাক, আই বা আনটিল আই রিটার্ন, আনটিল আই ডু নট রিটার্ন, এইটা একটা ক্লজ হইলো আনটিলের পরে। আরেকটা ক্লজ হচ্ছে আনটিল আই রিটার্ন।
প্রশ্ন হচ্ছে কোন ক্লজটা বা কোন উত্তরটা আমাদের সঠিক হবে। এই জায়গাটা জাস্ট একটু তুমি ভাবো, তোমার নিজেকে প্রশ্ন করো যে এখানে প্রথম ক্লজটা কি, ওয়েট হিয়ার, এখানে অপেক্ষা করো, আনটিল আই ডু নট রিটার্ন আই রিটার্ন। এই দুইটা ক্লজের মধ্যে বা আমি কোনটাকে নিতে পারবো। আমি পুরো কনসেপ্টটা তোমাকে সিম্পলি বুঝাইছি, এখন নাও ইটস ইউর টার্ন টু অ্যান্সার। কি হতে পারে এখানে অ্যান্সার? এই জায়গাটা দিয়ে তোমরা অনেকেই কনফিউজড হও, সহজ প্রশ্ন, একেবারে সহজ, বাট অ্যাডমিশনে তোমাকে সহজ প্রশ্ন দিবে, দেখে মনে হবে কঠিন, কারণ তুমি অনেক বড় কম্পিটিশনে আসো। হ্যাঁ, অনেক পরীক্ষার্থী এখানে আসে, তুমি অনেক চাপে পরীক্ষা দিছো, পুরো 3-4 মাস টানা সব পড়ছো, সব সিলেবাস মাথায় নিয়ে পরীক্ষা দিতে হয়, এই জন্য সহজ জিনিস অনেক সময় আমরা ভুলে যাই। আনটিল থাকলে নট হয় না, তাহলে আই রিটার্ন হবে। গুড, আরাফাত আইয়ার খুব সুন্দর আমাদেরকে ব্যাখ্যা করে দিয়েছে, ফাইন। ওকে, তাহলে এই ব্যাপারটা আমরা একটু তাহলে বুঝে গেলাম কনসেপ্টটা। তাহলে আমরা কি পাচ্ছি এই জায়গায়? এই উত্তরটা হচ্ছে আমাদের সঠিক, অপরদিকে আমাদের নেগেটিভ অ্যান্সারটা আমাদের ভুল। ঠিক একইভাবে এখন যদি আমি সেন্টেন্সটাকে এইভাবে চিন্তা করি, আমি আনটিল ছাড়া আমি এখন টিল দিয়ে সেন্টেন্সটা লিখবো। আই উইল হেল্প ইউ, দুইটা সেন্টেন্স, হ্যাঁ, দুইটা ক্লজ। আই উইল হেল্প ইউ টিল ইউ, টিল দিয়ে, হ্যাঁ, টিল you do not betray with me, অথবা till you are in trouble। এখন এই দুইটা ক্লজ চিন্তা করো, এই দুইটা ক্লজকে চিন্তা করো তো কি বলছি যে আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করবো, টিল ইউ ডু নট বিট্রে উইথ মি। এই যে টিল, টিল হচ্ছে যতক্ষণ, তাহলে তুমি চাইলে এটাকে নেগেটিভ সেন্টেন্সও বানাইতে পারবা, অ্যাফার্মেটিভও বানাইতে পারবা, কোনো প্যারা হবে না কিন্তু, কারণ টিল হচ্ছে অ্যাফার্মেটিভ ক্লজ মার্কার। তারপর তুমি সেন্টেন্সটাকে অ্যাফার্মেটিভও রাখতে পারবা, চাইলে নট ইউজ করে নেগেটিভও করতে পারবা। বাট যেটা অলরেডি নেগেটিভ হয়ে আছে সেখানে আবার কি, আবার নেগেটিভ করার সুযোগ থাকে না। তাহলে এই ক্লজ মার্কারের ক্ষেত্রে তুমি এইটাকে অ্যান্সার হিসেবে নিতে পারবা, আবার দুইটা ক্লজকে মানে দুইটা অ্যান্সারকে তুমি সঠিক হিসেবে নেওয়ার সুযোগ এখানে আছে। তাহলে এইটাও সঠিক আমাদের, আবার এইটাও সঠিক, কারণ কারণ কি, কারণ হচ্ছে এটা অ্যাফার্মেটিভ ক্লজ মার্কার। ঠিক আছে, ওকে। ভাইয়া এই ক্লাসে কি রাইট ফর্ম ভার্ব শেষ? শেষ না হলে রাইট ফর্ম ভার্বের ক্লাসগুলো কি ফ্রি দিবেন? হ্যাঁ, আমরা আরও কিছু ফ্রি ক্লাস নিব, তোমরা ফ্রি ক্লাসে অংশগ্রহণ করো, ঠিক আছে? ওকে, আসি আমরা। এইচএসসি 25-এ অনেক ক্লাস করতেছে দেখতেছি, এইচএসসি 25, ওরে বাবা তোমরা তো অনেক আগে। এটা কিন্তু 23 বা 24 ব্যাচের ক্লাস, এটা অ্যাডমিশনের ক্লাস, তোমরা তো একাডেমিক আরও সহজ জিনিসপত্র আসে পরীক্ষায়। হ্যাঁ, তোমরা এখনই অ্যাডমিশনের জন্য আগে যাচ্ছ, ফাইন, আই রিয়েলি লাইকড ইট। ওকে, আমি একটু প্রশ্নগুলো সলভ করে দেখো। I waited here for my friend till he dashed his classes। তাহলে খেয়াল করো আমরা এখানে কি পাচ্ছি। ও, আমাদের এখানে কিছু জিনিস বাকি ছিল, একটু খেয়াল করো। টিল বা আনটিলের পরে যদি প্রেজেন্ট ইনডেফিনিট থাকে তাহলে সেটা ভবিষ্যৎ অর্থ বোঝায়, আর যদি পাস্ট ইনডেফিনিট থাকে তাহলে সেটা অতীতকাল বোঝায়। আচ্ছা, এটা সিম্পল জিনিস। I waited here for my friend till he dashed his classes। তাহলে এই পাশটায় কি আছে? এই পাশটা হচ্ছে আমাদের V2 past tense। তাহলে উভয় পাশে ক্লজগুলো সিমিলার বা প্যারালাল থাকে, টেন্সটা প্যারালাল থাকে, সমান্তরাল। তাহলে I waited here, আমি এখানে অপেক্ষা করেছিলাম, till he dashed his classes, যতক্ষণ সে ক্লাস শেষ করলো, যতক্ষণ। তাহলে till he, তাহলে এই পাশে কি হবে? V2। তাহলে কোনটা হবে বলো তো? till he, দেখো সরাসরি V2 কিন্তু তুমি হ্যাজ, হ্যাভ, হ্যাডের প্রয়োজন নাই। till he finished, had finished, has finished, finish। তাহলে কি হচ্ছে? till he finished his class। don't go outside until it dash raining। তাহলে এই পাশটা দেখো, যখন তুমি দেখবা যে প্রথম ক্লজটা ইম্পারেটিভ আছে, ডোন্ট গো, এটা কোন ফর্মেটে আছে? ইম্পারেটিভ। ওকে, তাহলে ইম্পারেটিভ যদি থাকে প্রথম ক্লজটা, তাহলে অবশ্যই তার পরের ক্লজটা হবে হচ্ছে প্রেজেন্ট সিম্পল। প্রেজেন্ট সিম্পল, তোমরা সিম্পল শব্দটা শুনছো কিনা? প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট সিম্পল, ঠিক আছে? তাহলে প্রথম ক্লজটা যদি আমাদের থাকে হচ্ছে ইম্পারেটিভে, তাহলে পরের ক্লজটা অবশ্যই প্রেজেন্ট সিম্পল। তাহলে ডোন্ট গো আউটসাইড আনটিল ইট, এখানে ইটটাকে খুব সুন্দরভাবে খেয়াল করো। ইট হচ্ছে আমাদের থার্ড পারসন
থার্ড পারসন কি সিঙ্গুলার, তাহলে অবশ্যই ভার্বের সাথে কি হবে এস অথবা ইয়েস হবে। তাহলে স্টপ এস বাই এস নাই, স্টপিং সরাসরি হওয়ার সুযোগ নাই, স্টপস রেইনিং, তাহলে কি হচ্ছে এখানে স্টপস, ঠিক আছে, আনটিল ইট স্টপস রেইনিং। ওকে, আমরা তার পরের কনসেপ্টে যাই। হ্যাঁ, আমরা আজকে সম্ভবত 6 পর্যন্ত শেষ করব। হ্যাঁ, আমরা 6 পর্যন্ত কনসেপ্ট শেষ করব। ভাইয়ারা বাড়িটা পরে আরেকটা ক্লাস আছে, প্রাইভেট ব্যাচের ক্লাস, ওইটা আমরা করব। তবে আমরা তোমাদের জন্য ফ্রি ক্লাসগুলো অ্যাভেইলেবল রাখবো, ফ্রি ক্লাসের তোমাদের আসতে থাকবে এরকম ফ্রি ক্লাস। তোমরা যদি পছন্দ করো, তোমাদের বন্ধুদেরকে যদি জানাও, আবার যদি মনে হয় যে নিজের টপিকগুলো একটু ঝালাই করে নিচ্ছি অথবা আমার কনসেপ্টটা ক্লিয়ার না, আমি এখানে ফ্রি ক্লাস আমাদের ক্লিয়ার করে নিতে পারতেছি, তাহলে তোমাকে আমি ইনভাইট করব। এই ধরনের ফ্রি ক্লাসগুলো ইংলিশের, জিকের, বাংলার আসতে থাকবে আমাদের পুরো অ্যাডমিশন সিজন জুড়ে। ওকে, আচ্ছা, আমরা এইবার একটু এই প্রবলেম একটু দেখি। টাইপ 6-এ আমরা কি পাচ্ছি, একটা ল্যাস্ট দিয়ে প্রবলেম। কোনো বাক্যে ল্যাস্ট থাকলে ল্যাস্ট ওয়ার্ডটা নিয়ে আমি কতগুলো তোমাকে উদাহরণ দিয়ে রাখি। দেখো, 1 নাম্বার হচ্ছে, প্রথম শর্ত হচ্ছে ল্যাস্ট হচ্ছে একটা নেগেটিভ ক্লজ মার্কার। ল্যাস্ট কি, ল্যাস্ট শব্দের অর্থ হচ্ছে অন্যথায় অথবা তা না হলে। কি পাচ্ছি আমরা, অন্যথায় অথবা না হলে অথবা তা না হলে অথবা নতুবা, হ্যাঁ, নয়তোবা, নয়তোবা। তুমি দেখো, তুমি বাংলাটাই খেয়াল করো তো, প্রত্যেকটা জায়গায় একটা নেগেটিভ ওয়ার্ড আছে না, অন্যথায়। হ্যাঁ, এটা না হলে, অন্যথায় মানে হচ্ছে এটা না হলে, তাই নেগেটিভ ওয়ার্ড, না হলে, তা না হলে, নয়তোবা। তার মানে প্রত্যেকটা জায়গায় দেখো এই ল্যাস্ট হচ্ছে একটা নেগেটিভ মিনিং দেয়। তাহলে 2 নাম্বার তথ্য কি পাচ্ছি, ল্যাস্ট একটি নেগেটিভ ক্লজ মার্কার। ল্যাস্ট কি, ল্যাস্ট হলো একটি নেগেটিভ ক্লজ মার্কার, নেগেটিভ ক্লজ মার্কার। তাই ল্যাস্ট যুক্ত ক্লজটা আর নেগেটিভ করা যাবে না। তাই ল্যাস্ট যুক্ত ক্লজটা কি, ক্লজটিকে আবার নেগেটিভ করা যাবে না। যাবে, যাবে না। ওকে, সহজ কথা। আর 3 নাম্বার হচ্ছে ল্যাস্টের, তুমি যদি বলি স্ট্রাকচারটা কিরকম ভাইয়া, ল্যাস্টের স্ট্রাকচারটা কেমন, ল্যাস্টের পরে সেন্টেন্সটা আমি কিভাবে বানাবো। ল্যাস্টের ক্ষেত্রে সেন্টেন্স বানানোর স্ট্রাকচার হচ্ছে 2টা, খেয়াল করো। আমরা অ্যাক্টিভে একটা দেখবো স্ট্রাকচার, প্যাসিভ একটু দেখবো। হ্যাঁ, অ্যাক্টিভের ক্ষেত্রে খেয়াল করো, ল্যাস্টের পরে, হ্যাঁ, প্রথম অংশটা, প্রথম তো বাক্য একটা থাকবে আমাদের, মানে ক্লজ, এটা হচ্ছে আমাদের প্রথম ক্লজটা গেল, ঠিক আছে। এরপর কি আসতেছে আমাদের ল্যাস্ট। অ্যাক্টিভে কি হবে, সাবজেক্ট, এরপরে শুড অথবা মাইট, শুড অথবা মাইট, তারপর হচ্ছে আমাদের ভার্বের বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম না। কিন্তু অনেকে তোমরা বেস ফর্ম প্রেজেন্ট ফর্মে কনফিউজ হয়ে যাও। এতে কনফিউজ হওয়ার সুযোগ নেই, কারণ বেস ফর্ম মানে যার সাথে এস বসে না, ইএস বসে না, আইএনজি বসে না, ভি2 হয় না, ভি3 হয় না, কোনো কিচ্ছু যার সাথে যুক্ত হয় না, মূল ফর্মটা, এটা হচ্ছে বেস ফর্ম। কিন্তু এর সাথে তুমি যখন ভি2 করতেছো, এটা ফর্ম চেঞ্জ হয়ে যাচ্ছে, যখন ইএস করতেছো এটা প্রেজেন্ট হয়ে যাচ্ছে। সো এই ব্যাপারটা একটু মাথায় রাখবা। প্যাসিভের ক্ষেত্রে ফর্মটা কিরকম হবে, প্যাসিভের ক্ষেত্রে খেয়াল করো ল্যাস্টের প্যাটার্নটা কিরকম হবে। ল্যাস্টের পরে সাবজেক্ট প্লাস শুড বি অথবা মাইট বি প্লাস ভি3। ওকে, এরপরে এক্সটেনশন থাকতে পারে, এরপর অতিরিক্ত অংশ থাকতে পারে। এখন এই ব্যাপারগুলো আমরা যদি নিজেরা একটু চিন্তা করি, দেখো আমরা যদি নিজেরা সেন্টেন্সগুলো বানাই তাহলে কিভাবে বানাবো খেয়াল করো। তাহলে আমি বললাম যে দ্রুত হাঁটো, না হলে ক্লাস মিস হয়ে যাবে, অথবা না হলে আমরা ক্লাস মিস করব। তাহলে আমরা যদি দেখি এভাবে চিন্তা করি যে ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো, ল্যাস্ট অন্যথায় উই মাইট মিস দ্য ক্লাস, উই মাইট মিস দ্য ক্লাস। ওকে, এখন আমি যদি সেন্টেন্সটা প্যাসিভে লিখি, দেখো প্যাসিভে কিরকম হতে পারে। প্যাসিভ মানে কি, মানে যখন ভার্বের কাজটা সাবজেক্ট করতেছে না। যেমন ধরো
যে কি বলা যায়, রিমুভ করাপশন অথবা স্টপ করাপশন, স্টপ করাপশন, lest the country might be destroyed. দেখো তো স্ট্রাকচারটা বুঝছো কিনা, স্ট্রাকচারটা ক্লিয়ার কিনা এটা একটু জানাও ভাইকে। স্ট্রাকচারটা বুঝছো কিনা, কি বললাম দেখো, অ্যাক্টিভ সেন্টেন্স কখন, যখন সেন্টেন্সে যে সাবজেক্টটা আছে লাস্টের পরে সে যখন ভার্বের কাজটা করতে পারবে, তাহলে উই মাইট মিস দ্য ক্লাস, তাহলে ক্লাস মিস করবে কারা, আমরাই তো না। তার মানে এইখানে যে ভার্বটা আছে এর কাজটা এই সাবজেক্ট করতে পারতেছে, এটা হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্সে আছে। দেখো স্টপ করাপশন, দুর্নীতি বন্ধ করো, লেস্ট দ্য কান্ট্রি মাইট বি ডেস্ট্রয়েড, অন্যথায় দেশটাকে ধ্বংস করা হবে, ধ্বংস করা হবে। তাহলে দেশ নিজেকে নিজে ধ্বংস করে না, দেশটাকে ধ্বংস করা হবে, কে করবে, এই যে করাপশন। তাহলে এই সেন্টেন্সে যে সাবজেক্ট দ্য কান্ট্রি, তাহলে সে নিজে নিজে কিন্তু ধ্বংস হচ্ছে না, তাকে ধ্বংস করা হবে, দুর্নীতি করবে বা দুর্নীতি বাজেরা করে ফেলবে এটা। তাহলে সেন্টেন্সের সাবজেক্ট যেহেতু কান্ট্রি, যেহেতু ডেস্ট্রয় কাজ করে না, তাহলে সেটা হচ্ছে পেসিভে। আচ্ছা, তাহলে এইবার আমরা একটু প্রবলেম সলভ করি, তো আমরা একটু রিয়েল প্রবলেম সলভ করি, চলো। আই টোল্ড হিম এভরিথিং, এখানে ম্যাটার না, লাস্টের আগে শুড পাস্ট আছে প্রেজেন্ট আছে, ওইটা ম্যাটার করে না, ঠিক আছে। আই টোল্ড হিম এভরিথিং, আমি তাকে সব কিছু বলেছিলাম, লাস্ট হি ড্যাশ মিসআন্ডারস্ট্যান্ড বা কিছু একটা মি, অন্যথায় সে আমাকে ভুল বুঝবে, কি হবে বলো। এই সেন্টেন্সটা অ্যান্সার করো সবাই। আমি তাকে সব কিছু বলেছিলাম, অন্যথায় সে আমাকে ভুল বুঝবে, এইটুকু অংশ ইংলিশে আসলে কি হবে বলো। আর সহজ জিনিস, একদমই কঠিন জিনিস না, জাস্ট একটু তুমি কনসেপ্টটাকে মাথায় রাখো, এই কনসেপ্টটা দিয়ে তুমি অ্যান্সারটা করো, তোমার উত্তর সঠিক হয়ে যাবে আশা করতেছি। বলো কি হবে, আই এম ওয়েটিং ফর ইউর কারেক্ট অ্যান্সার। অ্যান্সার 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 কি আসতেছে, ওকে। কি হবে বলেন স্যার, তাহলে অ্যান্সার কি হচ্ছে, তাহলে আই টোল্ড হিম এভরিথিং, তাহলে লাস্টের পরে কি আছে, সাবজেক্ট আছে অলরেডি, তাহলে সাবজেক্টের পরে কি হবে, এই জায়গার অ্যান্সারটা এরকম হবে যে যেহেতু সাবজেক্ট আছে অলরেডি, তাহলে হয় শুড অথবা মাইট, যে কোনো একটা যেটা থাকে প্রশ্নে, আমরা পড়ি না এখনো, প্লাস ভার্বের বেস ফ্রম, তারপর এক্সটেনশন। তাহলে মিসআন্ডারস্টুড না, V2 হবে না, দেখো সাবজেক্ট সাবজেক্ট শুড বা মাইট প্লাস ভার্বের বেস ফ্রম, তাহলে হবে না। শুড নট, এই পাশটায় লাস্টের পরের অংশ কখনোই নেগেটিভ হতে পারে না, তাহলে শুড মিসআন্ডারস্ট্যান্ড মি, আর মিসআন্ডারস্ট্যান্ড এখানে কিন্তু শুড বা মাইটটা নাই, তাহলে এটা যেহেতু নাই, তাহলে কাটা, অ্যান্সার হচ্ছে আমাদের এ নাম্বার, বি নাম্বার। তারপর হি ইজ স্টাডিং হার্ড, সে কঠোরভাবে ভালোভাবে পড়াশোনা করছে, লাস্ট হি ড্যাশ, তাহলে দেখো লাস্টের পরে সাবজেক্ট আছে যেহেতু, তাহলে এখানে কি হচ্ছে আমাদের শুড অথবা মাইট, নেগেটিভ কিন্তু হওয়ার সুযোগ নাই, ঠিক আছে, এটা মাথায় রাখবা, প্লাস ভার্বের বেস ফর্ম, নেগেটিভ হওয়ার সুযোগ নাই যেহেতু, তাহলে ফেল, শুধু ফেল অ্যান্সার হবে না, ফেইলিংও হবে না, শুড ফেল বা মাইট ফেল, দেখো শুড ফেল হচ্ছে আমাদের উত্তর সঠিক, ঠিক আছে, শুড ফেল। হ্যাঁ সুমাইয়া, সুমু তোমার উত্তর সঠিক। আমার নেট প্রবলেম হচ্ছে তাই দেরিতে কমেন্ট যাচ্ছে, ওকে। তাহলে এইটুকু বুঝলো সবাই, যদি এইটুকু বুঝি তাহলে আমাকে একটু জানাও যে তোমাদের এইটুকু তোমাদের প্রবলেম ক্লিয়ার হয়েছে কিনা। হ্যাঁ, এইটুকু যদি প্রবলেম ক্লিয়ার হয় তাহলে আমরা বলবো যে আজকে যেইটুকু আমরা শিখেছি বা শেখার চেষ্টা করেছি এইটুকুতে আমরা সফল। আমরা এটার যখন দ্বিতীয় পর্বের ক্লাসটা নিব তখন আমরা আরও বেশ কিছু কনসেপ্ট ক্লিয়ার করবো। দেখো, অ্যাডমিশন জার্নি ইজ নট অ্যাবাউট হাউ মাচ থিং ইউ স্টাডি or how much thing you learn. It's all about how much preparation or how frequently you repeated the problems. তুমি কত বেশিবার একই প্রবলেম বারবার সলভ করছো ওইটা মাথায় থাকে। অনেক বেশি দেখে গেলাম কিন্তু মনে নাই কিছুই, এই জিনিসটার আসলে খুব বেশি দরকার হয় না অ্যাডমিশনে। তুমি অনেক কিছু পড়তেছো, অনেক বই পড়তেছো, অনেক শীট পড়তেছো, দিন শেষে তোমার মাথায় থাকলো খুব অল্প, এতে দেখা যাবে তুমি আটকে যাবা। বাট তুমি যা পড়তেছো খুব কোয়ালিটিভাবে পড়ো, খুব ডেপথ সহ পড়ো, খুব ভালোভাবে পড়ো, বুঝে পড়ো, কনসেপ্ট ক্লিয়ার করো, তাহলে তুমি দেখবা তুমি ভালো করার সম্ভাবনা তোমার অনেক বেশি বেড়ে যাবে। ঠিক আছে, ওকে, ক্লিয়ার রাইট, ক্রিস্টাল ক্লিয়ার ভাইয়া, ওকে, থ্যাংক ইউ ফাইন।
ওকে, আমরা দ্বিতীয় পর্বের ক্লাসটা খুব শীঘ্রই তোমাদেরকে ঘোষণা দিয়ে দিব গ্রুপের মধ্যে, পেজের মধ্যে ক্লাস হবে। এবং তোমাদের অ্যাডমিশন জার্নিতে আমরা ইংলিশ উইনার বন্দি পাঠশালা আর ঢাবি খ বিভাগ পরিবর্তন 3.0 থেকে তোমাদের জন্য এই প্রোগ্রামগুলো ফ্রিতে লঞ্চ করে থাকবো। সো তোমরা আশা করতেছি এই ক্লাসগুলো করার মাধ্যমে আমাদের কোর্সে কেমন ক্লাস হচ্ছে সেটা তোমরা বুঝতে পারতেছো। তোমরা যারা এখনো পর্যন্ত এইচএসসি 24 ব্যাচের কোথাও ভর্তি হও নাই, তোমার ইচ্ছা করতেছে যে অনলাইনে আমি একটা সুন্দর প্রোগ্রামে ভর্তি হয়ে আমার প্রিপারেশনটা কমপ্লিট করি, দেন আই ওয়েলকাম ইউ টু ঢাবি খ ও বিভাগ পরিবর্তন 3.0। সকলের সাথে দেখা হচ্ছে পরের ক্লাসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, আল্লাহ হাফেজ।